হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি আসাদ। আপনারা দেখছেন মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল পেজ লেআউট ট্যাবের ধারাবাহিক আলোচনার আজকে দেখবেন শেষ পর্ব। তো পেজ লেআউট ট্যাব নিয়ে ইতিপূর্বে আমি কয়েকটি ভিডিও তৈরি করেছি। যারা আমার সেই ভিডিও এখনো পর্যন্ত দেখেননি তারা আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে অথবা আমার এই ভিডিও ডেসক্রিপশনে গিয়েও কিন্তু সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি পেজ লেআউট ট্যাবের অথবা লেআউট ট্যাবের ব্রেকস, লাইন নাম্বার, হাইফেনেশন, প্যারাগ্রাফ গ্রুপ এবং অ্যারেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। তো চলেন ভিডিও শুরু করি। তো ভিডিও শুরুতে আমি ব্রেকস নিয়ে আলোচনা করব। তো ব্রেকস নিয়ে কিন্তু আমি কয়েকটি আলোচনা করেছি ইতিপূর্বে। তো আমি এখানে আপনাদের সেই ব্রেকস সম্পর্কে কিছু ধারণা দিচ্ছি। যেমন আমি কার্সরটা ডকুমেন্টের শেষে রাখলাম। এখন যদি আমি ব্রেকসে ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি এখানে পেজে ক্লিক করি তাহলে কিন্তু একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে। আমি এখানে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে। আমি এখান থেকে আবার আন্ডার দিয়ে আগের অবস্থায় ফিরে আসলাম। তো এই ব্রেক দিয়ে কিন্তু আমরা পেজ নিতে পারি। আর এখানে কিন্তু সেকশন ব্রেক যে অপশনটা এটা কিন্তু আমি আপনাদের আগেই দেখিয়েছি। তারপর আমি একটু দেখাচ্ছি। যেমন ধরেন হচ্ছে আমি এখানে সেকশন ব্রেক করব। কি কারণে সেকশন ব্রেকটা করতে হয়? যেমন আমাদের এখানে আমরা যে ওরিয়েন্টেশন করেছি, যেমন হচ্ছে আমাদের একটা ওরিয়েন্টেশন হচ্ছে পোর্ট্রেট থাকবে আর একটা ওরিয়েন্টেশন হচ্ছে ল্যান্ডস্কেপ থাকবে। তো এই ধরনের কাজ করার জন্য কিন্তু আমাদের কি করতে হয়? ব্রেকস করতে হয়। তো ব্রেকস করার জন্য আমি কার্সরটাকে 2 নম্বর পেজের শুরুতে রাখলাম। রেখে আমি যদি ব্রেকসে ক্লিক করি, আমি যদি এখান থেকে নেক্সট পেজে ক্লিক করি, নেক্সট পেজে ক্লিক করলে আমি যদি এখন এই হেডারে ডাবল ক্লিক করে অন করব, অন করলে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে হেডার সেকশন 2 এবং উপরে আমি দেখতে পাবো যে হেডার সেকশন 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার প্রথম পেজ থেকে দ্বিতীয় পেজ কিন্তু আমার সেকশন কিন্তু ভাগ হয়ে গেছে। তো আমি যদি এই অবস্থায় যদি কোনো কাজ করি তারপরে কিন্তু কোনো কাজ হবে না। আমাকে কিন্তু এই জায়গায় একটা খেয়াল করতে হবে যে লিঙ্ক টু প্রিভিয়াস এই অপশনটাকে তুলে দিতে হবে। এখন যদি আমি দ্বিতীয় পেজ থেকে ডাবল ক্লিক করি, আমি যদি লেআউট ট্যাবে গিয়ে আমি যদি এখান থেকে ওরিয়েন্টেশনে ল্যান্ডস্কেপে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে আমার এই পেজটা, উপরের পেজটা কিন্তু পোর্ট্রেট আছে এবং নিচের পেজটা কিন্তু ল্যান্ডস্কেপ আছে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের যে ব্রেকসের যে কাজগুলো আছে এই কাজগুলো কিন্তু সম্পাদন করে থাকি। তো ওকে, আমি আবার আন্ডার দিয়ে আগের অবস্থায় ফিরে আসলাম। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে লাইন নাম্বার। লাইন নাম্বার হচ্ছে আমাদের যে প্রত্যেকটা লাইন আছে এই লাইনের নাম্বারিং করা। তো আমরা কিন্তু ইতিপূর্বে প্যারাগ্রাফের নাম্বারিং গুলো করেছিলাম। আমরা হচ্ছে প্যারাগ্রাফ গ্রুপে এইখান থেকে নাম্বারিং করে। তো আমরা এখন করব হচ্ছে কি লাইনের নাম্বার। তো আমি এখানে যাব, লেআউট ট্যাবে যাব, এখান থেকে লাইন নাম্বারে ক্লিক করব। এখানে দেখেন কন্টিনিউয়াস লেখা আছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি দেখতে পাবো যে প্রত্যেকটা লাইনের কিন্তু নাম্বার হয়ে আসছে। অর্থাৎ আমাদের ডকুমেন্টে কতগুলো লাইন আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। ঠিক আছে? তো এরপরে যদি আমি এখান থেকে ক্লিক করে নাম দিই তাহলে কিন্তু আমি দেখতে পাবো যে আমার কোন লাইন নাম্বারটা কিন্তু এখানে আর নেই। তো এইভাবে আমরা লাইন নাম্বার ইউজ করব। লাইন নাম্বারে আরো কিছু কাজ আছে। যেমন আমি এখানে ক্লিক করে আমি যদি এখান থেকে রিস্টার্ট ইচ পেজ যদি এইটা ইউজ করি তাহলে আমি দেখতে পারবো যে আমাদের প্রত্যেকটা পেজের নাম্বার থেকে কিন্তু শুরু হয়ে গেছে। তো আমি জাস্ট রিস্টার্ট এখানে ক্লিক করব। ক্লিক করে আমি দেখতে পাচ্ছি যে আমার এখান থেকে কিন্তু 1 নাম্বার থেকে শুরু হয়ে গেছে এবং দ্বিতীয় পেজে এসে দেখবো যে আমার এখান থেকে কিন্তু 1 নাম্বার থেকে শুরু হয়ে গেছে। এরকম ভাবে প্রত্যেকটা পেজ থেকে পেজের যে লেখাগুলো আছে ওখান থেকে কিন্তু আমরা 1 থেকে কিন্তু নাম্বারিং গুলো শুরু করতে পারবো। তো এখান থেকে আমি যদি এখানে ক্লিক করে আমি যদি এখানে নাম দিই তাহলে কিন্তু আগের অবস্থায় ফিরে আসবে। ওকে, তারপরে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে সেপারেট। তো আমি এখান থেকে কন্টিনিউয়াস ক্লিক করলাম। তো আমি তো চাচ্ছি কি যে ধরুন হচ্ছে আমার এই প্যারাগ্রাফের নাম্বারিং হবে না, তাহলে আমি এখানে ক্লিক করে লাইন নাম্বারে ক্লিক করে আমি যদি এখান থেকে সেপারেট করে দেই, ক্লিক করলাম, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার এই প্যারাগ্রাফের যে লাইনগুলো আছে এগুলো কিন্তু নাম্বারে হয়নি, কিন্তু এগুলো কিন্তু আমার আবার এখান থেকে 5 তারপরে 6 এভাবে কিন্তু নাম্বারিং হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা চাইলে কোন প্যারাগ্রাফকে নাম্বারিং করব না বা কোন লাইনগুলোকে আমরা নাম্বারিং করব না সেটা কিন্তু মানে ভাগ করতে পারি। তো আমি আবার এখানে ক্লিক করে আমি যদি এখান থেকে নাম দিই তাহলে আমি দেখতে পাবো যে এখান থেকে আমার সেই লাইন নাম্বারগুলো চলে গেছে। ওকে, এরপর হচ্ছে হাইফেনেশন। হাইফেনেশনটা কি কাজ করে? হাইফেনেশনটা হচ্ছে যেমন আমরা হাইফেন ইউজ করি, একটা ওয়ার্ডের মাঝখানে যদি কোনো হাইফেন ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে হাইফেনটা আসে। তো আমি যদি এখান থেকে হাইফেনেশন ক্লিক করে আমি যদি অটোমেটিক্যালি ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যেমন এই লেখাটায় আমরা দেখতে পাচ্ছেন যে এইখানে একটা হাইফেন আসছে, এইখানে কিন্তু একটা হাইফেন আসছে। এরকম ভাবে আপনারা দেখতে পারবেন যে যদি কোনো লেখাটা বড় থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে হাইফেন গুলো আসবে, এটা অটোমেটিক হাইফেন চলে আসে। তো যদি আমরা এটা ব্যবহার খুব কম করি তো আমরা এখান থেকে ক্লিক করে কি করে দেবো? নাম দেব, তাহলে আমাদের আর কোনো এখানে কিন্তু হাইফেন থাকলো না। ওকে, তো এরপর হচ্ছে আমরা ইনডেন্টের কাজ করব, অর্থাৎ প্যারাগ্রাফ গ্রুপের কাজ করব। প্যারাগ্রাফ গ্রুপ কি কাজ? যেমন এখানে কি লেখা আছে? ইনডেন্ট। তো ইনডেন্টটা কি কাজ করে? যেমন ইনডেন্টটা আমি যদি একটু রুলারটাকে অন করে নেই, ভিউ ট্যাবে গিয়ে আমি যদি রুলারে ক্লিক করলাম আমরা দেখতে পাবো ইনডেন্ট দুইটা, একটা হচ্ছে লেফট একটা রাইট। এইটা হচ্ছে লেফট ইন্ডেন্ট এবং এটা হচ্ছে রাইট ইন্ডেন্ট।
তো আমি যদি যাই যে আমি একটা লেখা এখানে এই লেখাটাকে যদি একটু ডান দিকে নিতে চাই, তাহলে আমরা যদি এই লেফট ইন্ডেন্টটাকে এখানে উপরে বাড়িয়ে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই লেখাটা কিন্তু ডান দিকে চলে যাচ্ছে, আমাদের ইন্ডেন্টটা কিন্তু ডান দিকে চলে যাচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের কিন্তু এটা বাম দিকে চলে যাবে। তো এইভাবে কিন্তু সবসময় লেফট ইন্ডেন্ট কিন্তু 0 থেকে আবার প্রয়োজন অনুযায়ী পরে আমরা এখান থেকে ডান দিকে নিতে পারি। আর রাইট ইন্ডেন্ট হচ্ছে এইটা আপনার লেখাটার মানে শেষ হবে কোথা থেকে কোন পর্যন্ত। তো আমরা এখান থেকে যদি একটু বাড়িয়ে দিই তাহলে আমরা দেখতে পাবো যে আমার লেখাটা, দেখেন আমার লেখাটা কিন্তু এখন এইখানে এসে কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু আমার লেখাটা শেষ হওয়ার কথা এইখানে, যেমন আমরা এইখানে কিন্তু লেখাটা এখন ইন্ডেন্টটা আছে। তো এইভাবে কিন্তু আমরা চাইলে লেফট এবং রাইট ইন্ডেন্ট গুলো কিন্তু ব্যবহার করতে পারি। তো আমি যদি এখন এখান থেকে কমিয়ে দিই, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে সব সময় মনে রাখবেন যে আমাদের লেফট এবং রাইট ইন্ডেন্ট গুলো কি থাকে, 0 থাকে। তো তারপর হচ্ছে আপনার প্রয়োজন অনুযায়ী এগুলো দিবেন। লেফট ইন্ডেন্ট মানে হচ্ছে এটা এবং রাইট ইন্ডেন্ট মানে হচ্ছে এই অপশনটা। তো আমরা এখান থেকে যে রাইট ইন্ডেন্ট মানে হচ্ছে আমার লেখাটা কোন পর্যন্ত শেষ হবে, আর লেফট ইন্ডেন্ট মানে হচ্ছে আমার লেখাটা কোথা থেকে শুরু হবে। ওকে, এরপর হচ্ছে আমাদের স্পেসিং এর যে কাজগুলো আছে, এটা কিন্তু ইতিপূর্বে আমি হোম ট্যাব থেকে এইখানে যে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং করেছি এখান থেকে কিন্তু আমার কাজটা আপনাদের শিখিয়েছি। তো আমি এখান থেকে আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে আমাদের দেখেন আফটার কিন্তু ডিফল্ট ভাবে কিন্তু 8 পিটি আছে, অর্থাৎ এইটা আমার একটা প্যারাগ্রাফ এবং এইটা আমার একটা প্যারাগ্রাফ। তো এই দুটো প্যারাগ্রাফের মাঝখানে কিন্তু যে গ্যাপটা আছে এই গ্যাপটা হচ্ছে 0.8, অর্থাৎ 8 পয়েন্ট কিন্তু গ্যাপ আছে। তো আমি যদি এখন এখান থেকে জাস্ট কাজটা রেখে আমি যদি এখান থেকে ক্লিক করি, তাহলে আমি দেখতে পাবো যে আমার এই জায়গায় কিন্তু আমার গ্যাপটা কিন্তু 0 হয়ে গেছে। তো এটাকে আরো ভালোভাবে বোঝানোর জন্য যেমন আমি এখান থেকে কিছু প্যারাগ্রাফ তৈরি করতেছি, যেমন আমি এখান থেকে একটা প্যারা তৈরি করলাম, এখানে একটা প্যারা তৈরি করলাম, এখানে একটা প্যারা তৈরি করলাম, এখানে একটা প্যারা তৈরি করলাম। ওকে, আমি চাচ্ছি এখানে কিন্তু যে প্যারাগ্রাফ গুলো আছে এটাকে সিলেক্ট করে আমি যদি এখান থেকে বাড়িয়ে দিই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা প্যারার কাছে যে গ্যাপ গুলো ছিল সেটা কিন্তু বেড়ে গেল। এখন তো আমি এখান থেকে কমিয়ে দিই, তাহলে কিন্তু আবার দেখতে পারবো কমে গেছে। আর এটা হচ্ছে আফটার মানে হচ্ছে কার্সর যেখানে থাকবে বা তার উপর থেকে একবার নিচ পর্যন্ত, অর্থাৎ এই প্রত্যেকটা প্যারাগ্রাফের নিচ থেকে কিন্তু বাড়তেছে। আর এই বিফোর মানে হচ্ছে প্রত্যেকটা প্যারাগ্রাফের উপর থেকে গ্যাপ হবে। তো আমি যদি বিফোরে বাড়িয়ে দিই তাহলে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্যারাগ্রাফের ওই উপর থেকে কিন্তু গ্যাপগুলো বাড়তেছে। তো আমরা এইখানে আফটার বিফোরটা আমাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু ব্যবহার করব। বিফোর হচ্ছে সবসময় 0 থাকে, আর এখানে আফটার ডিফল্ট ভাবে হচ্ছে 8 পয়েন্ট থাকে। তো এটা আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। ওকে, এরপরে আমি আসবো অ্যারেঞ্জ গ্রুপ। তো অ্যারেঞ্জ গ্রুপের আপনারা যে কাজগুলো দেখতেছেন এখানে কিন্তু পজিশন, র‍্যাপ টেক্সট, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সেকশন পেন এবং মানে অ্যালাইন, এই যে কাজগুলো আছে এই কাজগুলো কিন্তু আমরা ইনসার্ট ট্যাব থেকে যদি কোনো অবজেক্ট যে কাজগুলো করেছি, যেমন আমি পিকচারের কাজ করিয়েছি, যেমন আমি শেপের যে কাজগুলো করেছি সেখানে কিন্তু এইগুলো আমি দেখিয়েছি। তো আমি যদি এই কাজগুলো করতে চাই, এখন কিন্তু এই কাজগুলো কিন্তু ডিজেবল আছে, এখানে কিন্তু কাজগুলো করতে পারবেন না। কিন্তু আপনি যদি এই কাজগুলো করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, ইনসার্ট ট্যাব থেকে যে কোনো একটা অবজেক্ট আপনাকে কি করতে হবে, ইনসার্ট করতে হবে। আমি এখান থেকে আরো কিছু অবজেক্ট ইনসার্ট করব, করার পর আমি যখন এই লেআউটে যাব তখন দেখবো যে এগুলো কিন্তু ইনেবল হয়ে গেছে। এখন আমি কিন্তু কাজ করতে পারবো। যেমন এখানে আমি যদি কাজটা রেখে আমি যদি পজিশন নির্ধারণ করি, তাহলে কিন্তু আমি আমার এই শেপটা কোথায় থাকবে এগুলো দিয়ে কিন্তু আমি পজিশনগুলো নির্ধারণ করতে পারি। আচ্ছা, এরপর র‍্যাপ টেক্সট। র‍্যাপ টেক্সট মানে হচ্ছে যখন আমি এই শেপটাকে মানে লেখার পিছনে দেবো, তাহলে বিহাইন্ড টেক্সট দিলে কিন্তু আমার শেপটা কিন্তু লেখার পিছনে গেছে। তারপর আমি যদি এখানে স্কয়ার ইউজ করি তাহলে আমি দেখতে পাবো যে আমাদের এই শেপ যতটুকু আছে এতটুকুর ভিতরে কিন্তু আর কোনো লেখা নেই। ওকে, তো এই কাজগুলো কিন্তু আমি আগেও শিখিয়েছি। আচ্ছা, এখানে দেখেন ব্রিং ফরওয়ার্ড। তো এখানে জাস্ট একটু কার্সরটা রেখে আমি যদি এখান থেকে একটু কালারটা যদি চেঞ্জ করে দিই বোঝার সুবিধার্থে, আমি এখানে রেড কালার ইউজ করলাম। এখন আমি যদি এখান থেকে লেআউটে গিয়ে যাই, তো আমি এই জায়গায় ক্লিক করে আমি যদি এখান থেকে ফন্ট দিই, দেখেন এখানে ব্রিং টু ফন্ট মানে হচ্ছে আমাদের কোন শেপটা সামনে আসবে। তো আমি যদি এই শেপটাকে কার্সরটা রেখে আমি যদি এখান থেকে ব্রিং টু ফন্টে ক্লিক করি, তাহলে আমি দেখতে পাবো যে আমার এই শেপটা রাউন্ড রেক্টেঙ্গেল শেপটা কিন্তু সামনে আছে এবং ওভালটা কিন্তু পিছনে গেছে। আমি যদি আবার এই রেডটাকে ক্লিক করি, আমি যদি এখান থেকে আবার ব্রিং গিয়ে ফন্টে, তাহলে রেডটা সামনে আসবে। আবার আমি যদি এখান থেকে সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করে সেন্ড টু ব্যাকে ক্লিক করি, তাহলে আমি দেখতে পাবো যে আমার এই রেড যে শেপটা আছে লাল কালার যে ওভাল আছে সেটা কিন্তু আমার এই রাউন্ডেড রেক্টেঙ্গেলের পিছনে চলে গেছে। তো এগুলো কিন্তু আমরা কোনটা সামনে কোনটা পিছনে রাখবো সেটা এখান থেকে নির্ধারণ করতে পারি। আর সিলেকশন প্যান মানে হচ্ছে আমার এই জায়গার ভিতরে আমি কোন জিনিসটা হাইড করে রাখবো, কোন অবজেক্টটাকে শো করে রাখবো সেটা এখান থেকে নির্ধারণ করতে পারবে। তো প্রথমে আছে কি শো অল মানে হচ্ছে সবগুলো শো করবে, আর হাইড অল মানে হচ্ছে এখান থেকে সবগুলো হাইড হয়ে যাবে, আবার শো অল দিলে আছে সবগুলো শো। আর যদি ইন্ডিভিজুয়ালি করতে চান তাহলে যেমন ওভাল টুটাকে আমি হাইড করে ক্লিক করলে এখানে কিন্তু আমি আমার সেই অবজেক্টটা দেখতে পাচ্ছি না, আবার এখানে ক্লিক করলে কিন্তু আবার শো করতে পারতেছি। তো এইভাবে কিন্তু আমরা শো এবং হাইড করে কিন্তু সিলেকশন প্যানটাকে ব্যবহার করতে পারি। ওকে, এরপর হচ্ছে অ্যালাইন মানে হচ্ছে যেমন আমার এই যে শেপটা, এই শেপটা আমার কোথায় রাখবো।
তো আমি যদি কার্সরটা এখানে রেখে আমি যদি শেপটাকে সিলেক্ট করে অ্যালাইনে যাই, গিয়ে আমি যদি লেফটে ক্লিক করি, তাহলে আমি দেখতে পাবো যে আমার ইয়াটা শেপটা কিন্তু মানে বাম পাশে আসছে। এখন যদি আমি ক্লিক করি, আমি যদি এখান থেকে সেন্টার দিই তাহলে কিন্তু মাঝখানে আসবে। আমি এখানে ক্লিক করে যদি রাইট দিই তাহলে কিন্তু আমাদের ডান পাশে আসছে। আমি এখান থেকে ক্লিক করে যদি টপ দিই তাহলে আমি দেখতে পাবো উপরে আছে। আমি যদি ক্লিক করি এখান থেকে মিডল দেই, বটম দেই, জাস্ট এখানে দেখেন বটমে চলে আসছে। তো এইভাবে কিন্তু আমি আমার অ্যালাইন গুলো কিন্তু নির্ধারণ করতে পারি। ওকে, এরপর হচ্ছে কি রোটেট। রোটেট মানে হচ্ছে ঘোরানো। যেমন আমি এই শেপটাকে আমি উপরে নিচে ঘোরাবো, যেমন রোটেটে ক্লিক করে আপনি চাইলে 90 ডিগ্রি এরকম ভাবে ঘুরাতে পারবেন। এই যে এরকম ভাবে একটা ঘুরাইলাম, আমি আবার ক্লিক করে আমি যদি আবার এখানে ক্লিক করে দিলে এভাবে কিন্তু আমি চাইলে রোটেট করতে পারবো। ওকে, এভাবে রোটেট করবো। আমি চাইলে আবার এই আইকনটা আছে, এটা ধরে কিন্তু এভাবে রোটেট করে নিতে পারি। ওকে, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কার্যক্ষেত্রে অনেক উপকারে আসবে। তো যদি উপকারে আসে তাহলে সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো আজকের মতো ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।